ও স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। এতে সরকার প্রধান, প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট নাগরিকরা আমন্ত্রণ পান। এবারও ঠিক একইভাবে আমন্ত্রণ পেয়েছেন। বিগত দিনের সংবর্ধনা অনুষ্ঠান সবসময় সরকার প্রধান, প্রধানমন্ত্রী বঙ্গভবনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকেন, কিন্তু এবছর প্রথমবার একজন দায়িত্ব নিয়েছেন সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা। সেই প্রধান উপদেষ্টা মহামান্য রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির কারণ সুস্পষ্ট করে আছে। এখানে দেখা গেল আরেকটি জিনিস, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও প্রত্যাখ্যান করেছে। কিন্তু অন্যান্য রাজনৈতিক দল বিএনপি, জামাত এবং অন্যান্য যে করেছে, ছোট একটি রাজনৈতিক দল এলডিপি অংশগ্রহণ করেননি, তিনি প্রত্যাখ্যান করেছেন। এলডিপির প্রধান যিনি কর্নেল অলি আহমেদ, তিনি কেন প্রত্যাখ্যান করলেন? আসলে তিনি, তার নাম উচ্চারিত হচ্ছিল যে রাষ্ট্রপতি অপসারণের সময় তার নাম ঠিক কোনো রাজনৈতিক দল বা কোনো কিছু কিছু মানুষের কণ্ঠে উচ্চারিত হচ্ছিল যে কর্নেল অলি আহমেদকে। এখন সেই খায়েশ থেকে, সেই ইচ্ছে থেকে যে না, আমি তো রাষ্ট্রপতি হতে পারলাম না, আমি বঙ্গভবনে কেন যাব, এমনটা হতে পারে। কিন্তু প্রধান উপদেষ্টা কেন অনুপস্থিত থাকলেন, এটি একটি বিষয়। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, প্রধান উপদেষ্টা যেটি বলে থাকেন, যেটি স্বীকার করেন, যে তার নিয়োগদাতা হচ্ছে এই ছাত্র সমাজ। ছাত্র সমাজ বলতে এই মুহূর্তে সিনে আছে আরো যারা ছিলেন, তারা ছাত্র আন্দোলনের সাথে ছাত্র শিবির ছাড়া আর কেউ কিন্তু নেই। তো সেই জায়গায় তিনি নিয়োগদাতা মনে করেন প্রধান উপদেষ্টা, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাকে প্রধান উপদেষ্টার চেয়ারে বসিয়েছেন। যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সংবর্ধনা প্রত্যাখ্যান করেছেন এবং উপস্থিত হননি, এই পদাঙ্ক অনুসরণ করলেন হয়তো তাই। কারণ কোনো জায়গা থেকে জানা যাচ্ছে না যে তিনি কেন অনুপস্থিত। তিনি কি শারীরিকভাবে অসুস্থ, কিংবা অন্য কোনো বিদেশি অতিথি বা কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে না। আরেকটি বিষয়, এই যে সংবর্ধনা অনুষ্ঠানটি প্রতি বছর সরকারি গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচার করা হয়, এবার সেটি সম্প্রচার করা হয়নি। থেকে জানা যাচ্ছে যে বঙ্গভবনের এই সংবর্ধনা অনুষ্ঠান সরাসরি করবার কোনো নির্দেশনা ছিল না। বলা হচ্ছে যে অনুষ্ঠানটি রেকর্ড করা হয়েছে কিন্তু লাইভ করা হয়নি। কেন এসব কেন ঘটছে? এবং উপদেষ্টা পরিষদের অনেক সদস্যই উপস্থিত ছিলেন না। বিশেষ করে প্রধান উপদেষ্টার পরেই যার ভূমিকা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে, আসিফ নজরুল, এগুলো কি কারণে? এগুলো কি এখন থেকে বঙ্গভবনকে, রাষ্ট্রপতিকে অসহযোগিতা করবার কারণে, যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে ব্যর্থ হলাম, এই ব্যর্থ হবার পরে রাষ্ট্রপতির কোনো কিছুতে যাব না, এবং রাষ্ট্রপতির যে সুযোগ সুবিধা, বিশেষ করে এই অনুষ্ঠানটি লাইভ করা, কেন নির্দেশ ছিল না? রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি, তার যে কোনো অনুষ্ঠান সাধারণত লাইভ করা হয়। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, তার অনুষ্ঠান সরাসরি লাইভ করা হয়, কিন্তু লাইভ করা হলো না কেন? তাহলে এগুলো কি কিসের আলামত? অর্থাৎ রাষ্ট্রপতিকে অপসারণ করতে ব্যর্থ হলাম, এখন রাষ্ট্রপতিকে অসহযোগিতা করো। কারণ নির্বাচন কবে হবে ঠিক সেটি বলা যায় না। রাষ্ট্রপতি সবেমাত্র 1 বছরের কিছু বেশি সময়, বছর দেড়েক হয়েছে মেয়াদ, এখনো তার 3.5 বছর মেয়াদ আছে। তো এই মেয়াদকালে তিনি থাকবেন, স্বাভাবিকভাবেই তিনি থাকবেন। তো সেই জায়গা থেকে কি অসহযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করবার জন্যই এই কর্মকাণ্ডগুলো করা হচ্ছে? হয়তো তাই।
অবস্থা দেখে তাই মনে হচ্ছে। এখন দেখা যাক, আমরা সেটি দেখবার জন্য অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকব। এই মুহূর্তে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার স্বাধীনতা। সুপ্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো মতামতটি অবশ্যই জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তৎকালীন সরকার ডক্টর ইউনূস বলেছেন মহান বিজয় দিবস দেওয়ার এক বাণীতে তিনি বলেছেন 16 ডিসেম্বর বিজয় দিবস দিনটি আমাদের ইতিহাস একটি গৌরবময় স্মরণীয় দিন। 1971 সালের 16 ডিসেম্বরে মহান মুক্তিযোদ্ধা বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করেছি স্বাধীনতার স্বাদ এবং জাতির হিসাবে নিজস্ব পরিচিতি। লাখো লাখো শহীদদের রক্তের বিনিময়ে ও ত্যাগের বিনিময়ে আমরা এই কাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছি। ডক্টর ইউনূস আরো বলেন, দিবস কেবল আমাদের উৎসব নয়, এটি আমাদের শপথের দিন। এ নিয়ে আরো বলেছে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। তাই জাতির উদ্দেশ্যে আরো ভাষণ দিয়েছে, দেশকে সুষ্ঠু এবং শান্তিতে রাখার জন্য আমাদেরকে সবাইকে এক হয়ে কাজ করতে